আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আমেরিকার যুদ্ধজাহাজকে থামাতে মাঠে নামছে ইরানের হাইপারসনিক মিসাইল। লেবাননে ভবন ধসে নিহত অন্তত ৯। মার্কিন সামরিক চাপেও মাথানত নয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, বাদ দেবে না ইরান। রাশিয়ার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত। যুদ্ধবিমান আকাশযুদ্ধের নিয়মকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। বিশ্ব রাজনীতির দাবা খেলায় এক নতুন এবং চাঞ্চল্যকর মোড় নিয়ে আমাদের প্রথম আলোচনার বিষয় ইরান এবং আমেরিকার সামরিক শক্তির সমীকরণ, যেখানে ইরানের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এখন গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হচ্ছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি দীর্ঘদিনের এক জটিল সমীকরণ, কিন্তু এবার সেই সমীকরণে যুক্ত হয়েছে শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুতগতির হাইপারসনিক প্রযুক্তি, যা আমেরিকার বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধজাহাজগুলোর জন্য এক বড়সড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, সাধারণ ব্যালিস্টিক মিসাইলকে আধুনিক রাডার বা আয়রন ডোম কিংবা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ঠেকানো সম্ভব হলেও হাইপারসনিক মিসাইল তার গতিপথ যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে এবং এটি বায়ুমণ্ডলের খুব নিচু দিয়ে উড়ে এসে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম, যার ফলে প্রচলিত রাডার সিস্টেমে এটি ধরা পড়ার আগেই বড় ধরনের ক্ষতি সাধন হয়ে যায়। ইরানের দাবি অনুযায়ী তাদের এই নতুন প্রজন্মের মিসাইলগুলো শব্দের চেয়ে ৫ থেকে ১৫ গুণ পর্যন্ত বেশি গতিতে ছুটতে পারে, অর্থাৎ চোখের পলক ফেলার আগেই এটি তার গন্তব্যে পৌঁছে যাবে, যা মার্কিন নৌবহরের নিরাপত্তা বলয়কে ভেদ করার মতো যথেষ্ট সক্ষমতা রাখে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই পেন্টাগন এবং মার্কিন সামরিক নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ এতদিন ধরে সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলো যে অপরাজেয় দুর্গ হিসাবে পরিচিত ছিল, এই প্রযুক্তির উত্থান সেই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তবে দেখবেন এটি কেবল একটি অস্ত্রের উন্নয়ন নয়, বরং এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে ইরান বার্তা দিতে চাইছে যে তাদের জলসীমায় বা আশেপাশে কোনো প্রকার আগ্রাসন চালানো হলে তার জবাব দেওয়ার মতো মারাত্মক প্রযুক্তি তাদের হাতে রয়েছে। লেবাননের বুক থেকে আসা এক হৃদয়বিদারক সংবাদ দিয়ে আমরা আমাদের দ্বিতীয় বিষয়টি শুরু করছি, যেখানে একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। লেবানন, যে দেশটি এমনিতেই অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে এই ধরনের দুর্ঘটনা সাধারণ মানুষের জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় উদ্ধারকর্মী এবং সিভিল ডিফেন্সের সদস্যরা দিন-রাত এক করে কাজ করছেন ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়ার আশায়। কিন্তু ভারী কংক্রিটের স্ল্যাব এবং সরু রাস্তার কারণে উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় বিকট এক শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে ধুলোর মেঘে চারপাশ অন্ধকার হয়ে যায়। আর যখন ধুলো সলতে শুরু করে, তখন দেখা যায় আস্ত একটি ভবন মাটির সাথে মিশে গেছে। এই ভবন ধসের সঠিক কারণ এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক তদন্তে এবং স্থানীয়দের ভাষ্যমতে উঠে এসেছে যে দেশটির জরাজীর্ণ অবকাঠামো এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবই হয়তো এই ট্র্যাজেডির মূল কারণ। আবার কেউ কেউ মনে করছেন, সাম্প্রতিক সময়ের কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ সংঘাতের প্রভাবে ভবনের ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে। হাসপাতালে স্বজনহারাদের কান্না এবং নিখোঁজদের পরিবারের অপেক্ষার প্রহর যেন শেষই হতে চাইছে না। আর এই ঘটনাটি আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে লেবাননের সাধারণ মানুষ কতটা অনিরাপদ জীবনযাপন করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় শোক প্রকাশ করেছে এবং দ্রুত উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন বারবার সাধারণ মানুষকেই এমন করুণ পরিণতির শিকার হতে হয়? এই ঘটনার মানবিক দিকটি বিবেচনা করলে দেখা যায়, একটি সাধারণ সকাল কিভাবে মুহূর্তের মধ্যে বিভীষিকায় রূপ নিতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি আন্তর্জাতিক কূটনীতির এক জটিল অধ্যায় নিয়ে।
যেখানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল সামরিক ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে এক চুলও নড়তে রাজি নয়, বরং তারা তাদের অবস্থানকে আরও শক্তভাবে জানান দিচ্ছে। আপনারা হয়তো ভাবছেন, কেন এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এত তোলপাড়? আসলে ইউরেনিয়াম যখন একটি নির্দিষ্ট মাত্রায় সমৃদ্ধ করা হয় তখন তা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে, কিন্তু সেই মাত্রা যদি আরও বাড়ানো হয় তবে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আর ঠিক এই জায়গাটিতেই আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের যত ভয় ও আপত্তি। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশের বিদ্যুৎ চাহিদা ও চিকিৎসার প্রয়োজনে আইসোটোপ তৈরির জন্য, কিন্তু ওয়াশিংটন মনে করে এর আড়ালে তেহরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করেছে, যার ফলে ইরানের অর্থনীতিতে বড় ধস নেমেছে, মুদ্রাস্ফীতি বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। কিন্তু এত কিছুর পরেও ইরানের সর্বোচ্চ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন যে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের প্রশ্নে তারা কারও কাছে মাথা নত করবেন না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি এখন আর কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি এখন আত্মসম্মান এবং আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে ইরান প্রমাণ করতে চায় যে বাইরের কোনো শক্তির চাপে তারা তাদের নীতি পরিবর্তন করবে না। অন্যদিকে আমেরিকা এবং তার মিত্ররা চেষ্টা করছে কূটনৈতিক আলোচনার টেবিলে ইরানকে ফিরিয়ে আনতে অথবা নতুন কোনো চুক্তির মাধ্যমে এই কার্যক্রম সীমিত করতে, কিন্তু বিশ্বাসের ঘাটতি এতটাই প্রকট যে কোনো সমাধান সহজে চোখে পড়ছে না। ইউরোপের রণাঙ্গন থেকে আসা খবরে এবার নজর দেওয়া যাক, যেখানে রাশিয়ার চালানো নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো বা এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দেশটির বিস্তীর্ণ অঞ্চল এখন অন্ধকারের কবলে। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন শহরের পাওয়ার গ্রিড, সাবস্টেশন এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে রাশিয়ার শতাধিক ড্রোন এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে, যার মূল উদ্দেশ্য হল শীতের আগে ইউক্রেনকে বিদ্যুৎহীন ও দুর্বল করে দেওয়া। সামরিক ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক বম্বিং, যার মাধ্যমে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া এবং লজিস্টিক সাপোর্ট নষ্ট করার চেষ্টা করা হয়। আর এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ নাগরিকদের ওপর, যারা এখন বিদ্যুৎ, পানি এবং হিটিং সিস্টেম ছাড়া মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তারা বেশ কিছু ড্রোন এবং মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে, কিন্তু হামলার ব্যাপকতা এতটাই বেশি ছিল যে সবগুলোকে ঠেকানো সম্ভব হয়নি এবং যেগুলো আঘাত হেনেছে সেগুলো অপূরণীয় ক্ষতি সাধন করেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের পাওয়ার গ্রিড যখন এভাবে বারবার আক্রান্ত হয় তখন তা মেরামত করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। আর যুদ্ধের ময়দানে বিদ্যুতের অভাব মানে হল হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি পরিষেবাগুলো অচল হয়ে পড়া। আপনারা যদি পরিস্থিতির ভয়াবহতা বুঝতে চান তবে ভাবুন, আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া একটি দিন কাটানো কতটা কঠিন, সেখানে দিনের পর দিন অন্ধকারে থাকা এবং শীতের তীব্রতা সহ্য করা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনকে আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল যতদিন এই যুদ্ধ চলবে ততদিন জ্বালানি অবকাঠামো একটি প্রধান টার্গেট হিসেবেই থেকে যাবে। এই হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরির আশঙ্কাও রয়েছে, কারণ যুদ্ধের প্রভাব কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ থাকে না। আজকের শেষ বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে সম্পূর্ণ বদলে দিচ্ছে, আর তা হলো আধুনিক যুদ্ধবিমান বা ফাইটার জেটগুলো কিভাবে আকাশ যুদ্ধের সনাতন নিয়মগুলোকে নতুন করে সংজ্ঞায়িত করছে। একসময় আকাশ যুদ্ধ বা ডগ ফাইট বলতে আমরা বুঝতাম দুটি বিমানের খুব কাছাকাছি এসে একে অপরকে মেশিনগান বা ক্যানন দিয়ে ঘায়েল করা, যেমনটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা পরবর্তী সিনেমাগুলোতে দেখেছি। কিন্তু আজকের দিনের 5th বা 6th জেনারেশন যুদ্ধবিমানগুলো সেই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে। এখনকার যুদ্ধবিমানগুলো হলো এক একটি উড়ন্ত সুপার কম্পিউটার, যা স্টেলথ প্রযুক্তির কারণে রাডারে ধরা পড়ে না এবং পাইলটকে কয়েকশো মাইল দূরের শত্রুকে শনাক্ত করে মিসাইল ছুড়ে দেওয়ার ক্ষমতা দেয়। অর্থাৎ শত্রু বোঝার আগেই সে ধ্বংস হয়ে যায়, যাকে বলা হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট। শুধু তাই নয়, আধুনিক এই জেটগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত করা হচ্ছে, যা পাইলটকে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে ড্রোন
উইংম্যান হিসেবে কাজ করে মূল বিমানকে সুরক্ষা দেয়। F-35, J-20 বা Su-57-এর মতো বিমানগুলো কেবল আকাশে ওড়ার জন্য নয়, এগুলো এখন পুরো যুদ্ধক্ষেত্রে ডেটা হাব হিসেবে কাজ করে, যা মাটির সেনা এবং সাগরের জাহাজের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। এই প্রযুক্তির অগ্রগতির ফলে পাইলটদের ভূমিকাও বদলে যাচ্ছে। তারা এখন কেবল বিমান চালক নন, বরং তারা হলেন মিশন ম্যানেজার, যারা আকাশ থেকে পুরো যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেন। সামরিক বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে আকাশযুদ্ধে মানুষের ভূমিকা আরও কমে আসবে এবং চালকবিহীন যুদ্ধবিমান বা ড্রোনগুলোর দাপট বাড়বে, যা যুদ্ধের খরচ এবং মানুষের প্রাণহানি হয়তো কমাবে, কিন্তু প্রযুক্তির ওপর নির্ভরতা অনেক বাড়িয়ে দেবে। এই যে প্রযুক্তির এত দ্রুত বিবর্তন, এটি কি বিশ্বকে নিরাপদ করছে নাকি আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিচ্ছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এটা নিশ্চিত যে টপ গান মুভিতে দেখা সেই রোমাঞ্চকর ডগফাইট এখন ইতিহাসের পাতায় চলে যাচ্ছে এবং তার জায়গা নিচ্ছে অদৃশ্য ও নিস্তব্ধ ইলেকট্রনিক ওয়ারফেয়ার। প্রযুক্তির এই বিস্ময়কর পরিবর্তন নিয়ে আপনাদের কী ভাবনা, তা আমাদের অবশ্যই জানাবেন।